আমি পায়েলের বন্ধু, ঢাকা থেকে আসছি। পায়েলের আব্বু আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। আমি স্যার আর ম্যাডামকে ডেকে দিচ্ছি। এ বলে কাজের বুয়া ভেতরে চলে গেল। আমি ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন পায়েলের আব্বু বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি আপনাদের একটু সময় হতো। আসলে আমি আর পায়েল দুজন দুজনকে ভালোবাসি। আমি চাই পায়েলকে বিয়ে করতে। পায়েল বলেছে তাকে এখানে নিয়ে যেতে, কিন্তু আমি তা কখনো করব না। আমি চাই আপনারা নিজ হাতে পায়েলকে আমার হাতে তুলে দিবেন। তুমি কি জানো আমি পায়েলের বিয়ে ঠিক করে ফেলেছি? ছেলের বাবা আমার বন্ধু, তাদের নিজস্ব ব্যবসা আছে। পায়েলকে আপনারা জোর করে বিয়ে দিতে পারবেন, কিন্তু কখনো আপনার মেয়ে আমাকে ছাড়া সুখী হবে না। তোমার কি যোগ্যতা আছে যে আমার মেয়েকে বিয়ে করবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এসব কিছু আছে তোমার? আমার যা কিছু আছে সেটার 1/5 আপনার নাই। আর আপনি এখনো আমার আসল পরিচয় পান নাই, আমি কে। তা বলো তুমি কে? আর তোমাকে দেখে তো মনে হয় না তুমি আমার থেকে বড় লোক। আমি বড়লোক ভাব নিয়ে চলি না। আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি। আর বাংলাদেশের রাসেল নামের কোনো মাফিয়া নাম নিশ্চয়ই শুনেছেন। শুনেছি। তবে সে খারাপ মানুষের ক্ষতি করে, তাদের মেরে রাস্তায় ফেলে রাখে। সরকার তার কিছুই করতে পারে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সেই মাফিয়া আমি। আপনার মেয়ে এতদিন আমার ওখানে ছিল, আর আপনি আমাকে আগে থেকে চিনেন। হয়তো অনেক বছর পর দেখেছেন, তাই চিনতে পারেন নাই। তোমাকে আমি চিনি মানে? আর তুমি একজন মাফিয়া হয়ে আমার বাসায় এভাবে আসলে কেন? তোমার সাথে লোকজন কোথায়? আমি সাথে কাউকে আনি নাই। আমি যে শহরে যাই সেই শহরেই আমার লোক আছে। আর আপনি একটু মনে করে দেখেন তো, কয়েক বছর আগে আপনি রাস্তার একটা ছেলেকে আপনার ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আপনার গায়ে থাপ্পড়টা পড়ল। থাপ্পড়টা কেন মারতে গিয়েছি সেটা হয়তো আপনি ভালো করেই জানেন। আমার মনে পড়ছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে পরের দিন রাস্তায় পানি জমেছিল। আমার ড্রাইভার জোরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তোমার গায়ে পানি পড়ে। তুমি একটা ইটের টুকরো নিয়ে আমার গাড়িতে মারো। তখন আমার ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে তোমাকে গিয়ে একটা থাপ্পড় মারে। এর ভিতরে আমি তোমাদের সামনে চলে আসলাম। তখন তুমি ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আমার গালে মেরে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু ওখানে আপনাদের দোষ ছিল, আমার কোনো দোষ ছিল না। আপনার ড্রাইভারের উচিত ছিল গাড়ি আস্তে আস্তে চালিয়ে যাওয়া। এখন তারপরেও ঘটনার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমাকে আপনি মাফ করে দেন। তোমার তো কোনো দোষ নেই, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? আর আমি রাজি আছি পায়েলের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। তোমার মতো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না, এটা কি করে হয়? তুমি তোমার আব্বু আম্মুকে আমার বাসায় পাঠিয়ে দিও। একটা কথা বলি, রাগ করবেন না। আমার বাবা মা কেউ নেই, তারা আমার কাছে মৃত। আজ তাদের জন্য আমি একজন মাফিয়া নামে পরিচিত। কেন? তোমার আব্বু আম্মু কি করেছে যে কারণে তোমার কাছে তারা মৃত? হঠাৎ আমার মোবাইলটা বেজে ওঠে। তখন আমি একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করি। তখন ওপাশ থেকে বলল, আমি এক জায়গায় আছি, 0.5 ঘন্টা পর আসছি, তোমরা ওখানে অপেক্ষা করো, আপনাদের পরে সব কিছু খুলে বলবো। আমি চাই পায়েলকে আজকে সন্ধ্যায় কাজী ডেকে বিয়ে করব, তারপর তাকে নিয়ে ঢাকায় চলে যাব। আমার একটা কাজ বাকি আছে, ওটা শেষ করে বড় করে একটা অনুষ্ঠান করব, যদি আপনাদের মত থাকে। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আমি সব কিছু রেডি করতে আসি, আর আমার বন্ধুকে মানা করে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি এখন আসি, সন্ধ্যায় আপনার বাসায় আসবো। আপনি সব কিছু রেডি করে রাখবেন। তুমি এখনো আমাদের আপনি করে বলছো কেন? এখন থেকে আমাদের আব্বু আম্মু বলে রাখবে। আর তুমি তো কিছুই খেলে না। এখন কিছু খাবো না, সন্ধ্যায় বিয়ে করার পর খাবো। আমার সাথে আরও কিছু লোক আসবে। এই বলে তাদের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমি এতক্ষণ পায়েলের আব্বু আম্মুর সাথে কথা বলছি, আর পায়েল এক কোনায় দাঁড়িয়ে সব শুনেছে। পায়েল তার আব্বু আম্মুর কথা শুনে খুশিতে রুমে চলে গেল। আমি তাদের বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা স্কুলের সামনে চলে আসলাম। স্কুলের সামনে এসে দেখি নাজিম 5 গাড়ির লোক নিয়ে অপেক্ষা করছে। আমি তাদের সামনে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নামার পর নাজিম আমার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে আপনাকে সামনাসামনি দেখব, সেটা কখনোই স্বপ্নে ভাবি নাই। ও আচ্ছা, এখন বলো আমজাদ খানের কত লোক দিনাজপুরে আসছে? আমরা তো কাউকে দেখি নাই। রাফি ভাই আমাকে বলার পর আমি লোক নিয়ে চলে আসি। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখি পায়েল ফোন দিয়েছে। আমি রিসিভ করার পর পায়েল ওপাশ থেকে যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পায়েলের কথা শুনে আমার পুরো মাথা গরম হয়ে গেল। পায়েল আমাকে ফোন করে বলল, আসলে তুমি আমাদের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আব্বুর মোবাইলে একটা কল আসে। আমজাদ খান নামে এক লোক ফোন দিয়েছে। উনি বলছে
তোমাকে যদি তাদের হাতে তুলে না দিই তাহলে আব্বুকে মেরে ফেলবে। আব্বু আম্মু এখন টেনশন করছে। আমি পায়েলের কথা শুনে মাথায় রক্ত উঠে গেছে। তখন আমি পায়েলকে বললাম, তোমার আব্বু আমাকে কোনো টেনশন করতে বলবে না। ওই আমজাদ খান আবার কিছুই করতে পারবে না। তোমার আব্বুর কিচ্ছু করতে পারবে না। আমি এখন আসছি তোমাদের বাসায়। প্লিজ তুমি এসো না। আমজাদ খানের লোক আমাদের বাসার চারপাশে ঘোরাঘুরি করছে, তোমায় দেখলে হয়তো মেরে ফেলবে ওরা। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ওরা আমাকে এখনো চিনেই নাই, আমার কিচ্ছু করতে পারবে না বলে ফোনটা নাজিম এবং তার লোক নিয়ে পায়েলদের বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর পায়েলদের বাসার সামনে চলে আসলাম। নাজিমকে আগে গাড়ি থেকে নামতে বললাম। তাকে বলেছি চারপাশে তাকিয়ে দেখতে, কাউকে দেখা যায়নি। নাজিম এবং তার লোক গাড়ি থেকে নেমে বাসার চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পায়নি। তারপর আমি গাড়ি থেকে নেমে বাসার ভেতরে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি আর নাজিম ভেতরে ঢুকলাম আর বাকিদের বাইরে পাহারা দিতে বললাম। ভেতরে ঢোকার পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন আমি বললাম, পায়েল আমাকে ফোন করে সব বলেছে, এখন বলুন আমজাদ খান আপনাকে আর কি কি বলেছে। আমজাদ খান বলেছে তোমাকে তাদের হাতে তুলে দিতে, পায়েলকে তোমার সাথে বিয়ে দিতে মানা করছে। আমি যদি এসব কথা তোমাকে বলি তাহলে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। এখন তো আপনি আমাকে সব বলে দিয়েছেন, তাহলে যদি আমজাদ খান আপনাকে মেরে ফেলে? আমি ওই আমজাদ খানকে ভয় পাই না, তোমার সাথে কথা বলার পর আমার সাহস বেড়ে গেছে, তাই আমি কাউকেই ভয় পাই না। এই সাহসটা সবসময় মনের ভিতরে রাখবেন, তাহলে কোনো সন্ত্রাসী আপনার কিছুই করতে পারবে না। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ শুরু হলো। আমি পকেট থেকে গানটা বের করে নাজিমকে সাথে নিয়ে বাসা থেকে বেরোলাম। বাইরে এসে দেখি 15-20 জনের মতো লোক আমার লোকদের গুলি করছে। তখন আমিও তাদের গুলি করতে লাগলাম। নাজিমও গুলি করতে লাগলো। গুলি করতে করতে প্রায় সবগুলো লোক মারা গেছে, কিন্তু হঠাৎ একটা গুলি এসে আমার হাতে লাগে। আমি নিচে বসে গেলাম। নাজিম আমাকে ধরে বাসার ভেতরে নিয়ে গেল। পায়েল আমাকে দেখে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, পায়েল তুমি কান্না করছো কেন? আমার কিছুই হয়নি, শুধু হাতে একটা গুলি লেগেছে, এমনে ঠিক হয়ে যাবে। তুমি বললে ঠিক হয়ে যাবে? তুমি তো ডক্টর, এখন তোমার হাত থেকে গুলি বের করতে হবে, তোমায় হসপিটালে নিতে হবে এক্ষুনি। না মা, রাসেলকে নিয়ে বাসা থেকে বের হওয়া যাবে না। আমজাদ খানের লোক আবার ওর উপর আক্রমণ করতে পারে। আপনাকে কোথাও যেতে হবে না, আমি ওর গুলি বের করব। আপনি শুধু ওকে ধরে আমার রুমে নিয়ে আসুন, আমি ওর গুলি বের করার ব্যবস্থা করছি। আপনি ঠিকই বলেছেন, ভাইকে রুমে নিয়ে যান, আমি দেখি একজন ডাক্তার নিয়ে আসতে পারি নাকি। নাজিম আর পায়েলের আব্বু আমাকে ধরে পায়েলের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। গুলিটা অনেক ভেতরে ঢুকে গেছে। কিছুক্ষণ পর পায়েল রুমে এসে আমার পাশে বসলো। আমি তাকিয়ে দেখি পায়েলের হাতে একটা ছুরি। তখন পায়েল বলল, প্লিজ রাসেল, তোমায় একটু ব্যথা সহ্য করতে হবে, এছাড়া আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমি ব্যথার কারণে কথা বলতে পারছি না। মাথা নাড়িয়ে বললাম গুলি বের করতে। তখন পায়েল নাজিমকে বলল, আপনি একটু রাসেলকে শক্ত করে চেপে ধরেন, আমি জানি ও অনেক ব্যথা পাবে। নাজিম আর কোনো কথা না বলে আমার এক হাত শক্ত করে চেপে ধরল, আরেক হাত পায়েলের আব্বু চেপে ধরল। পায়েল ছুরিটায় আগুন দিয়ে অনেক গরম করলো। তারপর ছুরিটার মাথা দিয়ে গুলি বের করতে লাগলো। পায়েল ছুরিটা হাতে লাগানোর সাথে সাথে আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম। হঠাৎ আমি ব্যথায় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কি হলো আমি বলতে পারবো না। হঠাৎ কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি রাইসা আমার এক হাত জড়িয়ে ধরে কান্না করছে। তখন আমি রাইসাকে বললাম, আমার মামুনি কান্না করছো কেন? আমার তো কিছুই হয়নি। আর তুমি এখানে কার সাথে এসেছো? আমাকে রাফি চাচু নিয়ে এসেছে। চাচু বাইরে সবার সাথে কথা বলছে। আজকে সকালে রাফি চাচু আমাকে নিয়ে এসছে। আমার মামুনি কান্না করছো কেন? আমার তো কিছু হয়নি। আর তুমি এখানে কার সাথে এসেছো? হঠাৎ রাফি, নাজিম এবং পায়েল রুমে আসলো। এতক্ষণ ধরে হাতের দিকে লক্ষ্যই করে নাই। পায়েল আমার গুলিটা বের করে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। তখন রাফি বলল, তোর হাতে গুলি লেগেছে, তুই আমাকে 1 মিনিট ফোন করবি না? রাত 3টার সময় নাজিম আমাকে ফোন দিয়ে বলে তোর হাতে আমজাদ খানের লোকে গুলি করেছে। তারপর ভোরে ভোরে রাইসাকে নিয়ে রওনা দিয়ে এখানে আসলাম। এসেছিস ভালো হয়েছে। আর তোকে ফোন করতে পারে নাই, কারণ হাতে গুলি লাগার পর অনেক ব্যথা করছিল, তাই ফোন দিতে পারে নাই। আচ্ছা এখন বল, কাউকে খুঁজে পেয়েছিস? এখনও কাউকে খুঁজে পাইনি, তবে বেশি দিন লাগবে না ওদের খুঁজে বের করতে। আমার মনে হয় মন্ত্রীর বিপক্ষে প্রার্থীকে ধরতে পারলে আমজাদ খানের সংবাদ পাওয়া যাবে। তুই বলছিস না?
মন্ত্রীর বিপক্ষ প্রার্থী আমজাদ খানের সাথে হাত মিলিয়েছে আমাকে মারার জন্য। আসলে তোকে না জানিয়ে আমি আমাদের এই লোককে ওই জুনাইদ সাহেব এর এখানে পাঠিয়েছি একটা কাজের জন্য। তখন ওই লোকটা আমাকে ফোন দিয়ে এসব কথা বলেছে। তাহলে ঠিক আছে, আগে ওই জোনায়েদ সাহেবকে ধরতে হবে, তাহলে সব খবর পাওয়া যাবে। আমি যে দিনাজপুরে আসছি এটা হয়তো ওর জোনায়েদ সাহেব আমজাদ খানকে বলেছে, তা না হলে বাইরের কেউ জানে না আমি কোথায় আছি। ওনাকে ধরতে হলে তো আমাদের আবার ঢাকায় ফিরিয়ে যেতে হবে, কিন্তু তোকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। আমজাদ খানের লোক আবার আক্রমণ করতে পারে। তোদের কোথাও যেতে হবে না, আমি মেহেদির সাথে কথা বলছি। মেহেদিকে এবার ওপরে নিয়ে আসতে হবে, এবার আমাদের খেলা শুরু হবে। ওই আমজাদ খান এবং তার লোক কাউকে বাঁচিয়ে রাখবো না। এবারে বাংলাদেশ থেকে সব অবৈধ ব্যবসায় আগুন লাগিয়ে দিব। তুই ঠিকই বলছিস, এবার আমাদের দেশের জন্য কিছু করতে হবে। দেশকে সন্ত্রাসী চেতাবাদী টেন্ডারবাজি ওদের হাত থেকে বাঁচাতে হবে, তারপর আমাদের কাজ ছেড়ে দিব। হঠাৎ পায়েল বলল, আপনাদের কথা শেষ হয়েছে? তাহলে এবার রাফি আর নাজিম তোমরা নিচে যাও, তোমাদের জন্য নাস্তা রেডি। আর রাইসা আর রাসেলকে আমি রুমে খাইয়ে দিচ্ছি। নাজিম আর রাফি ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। পায়েল আমাকে ধরে বসালো। তখন পায়েল বলল, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আর রাইসা মামুনি, তুমি আমার সাথে আসো তো, ফ্রেশ হয়ে বাবার সাথে খাবার খাবে। রাইসা আর পায়েল ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো, আর সাথে পানি নিয়ে এসে আমার মুখটা ধুয়ে দিল। পায়েল রুম থেকে বেরিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। পায়েল নিজ হাতে আমাকে এবং রাইসাকে খাইয়ে দিচ্ছে। নাস্তা শেষ হবার পর পায়েল আমাকে ওষুধ খাইয়ে দিল। তখন আমি পায়েলকে বললাম, পায়েল তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এটা তুমি কি বলছো? আমি আমার স্বামীর সেবা করছি, এখানে কষ্ট পাওয়ার কি আছে? এখনো তো আমাদের বিয়ে হয়নি। হয়নি তো কি হয়েছে? তুমি আগে সুস্থ হও, তারপর আমাদের বিয়ে হবে। যদি আমজাদ খানকে মারতে গিয়ে মরে যাই তখন তুমি কি করবে? তখন আমিও তোমার কাছে চলে যাব। তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে আমার মেয়েকে কে দেখে রাখবে? তখন তো তুমি ছাড়া আরো আপন কেউ থাকবে না। আমার কথা শুনে রাইসা বলে উঠল, যদি তোমার কিছু হয় তাহলে আমি আর আম্মু তোমার কাছে চলে যাব। আমি আর কোনো কথা না বলে রাইসা এবং পায়েলকে জড়িয়ে ধরলাম। পায়েল আর রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ আমার মোবাইলে একটা কল আসলো। কলটা রিসিভ করার পর ওই পাশ থেকে যে কথা বলল তার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। ওপাশ থেকে যে ফোন করেছে সে আর কেউ নয়, বর্তমান মন্ত্রী। মন্ত্রী বলল, রাসেল মাফিয়া, তোর সাহস কি করে হলো আমার অবৈধ ব্যবসায় আগুন লাগানোর? তুই এখন আমায় চিনতে পারিস নাই, তোকে আমি মেরেই ফেলবো। তুই কে মনে করেছিস আমি তোর কথা বিশ্বাস করব? আরে তোকে আমি হারে হারে চিনি, তাই তো তোর পেছনে লোক লাগিয়ে রেখেছি। তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে ভালো সেজেছিস, সেটা আমি বুঝতে পেরেছি। তুই হয়তো আরেকটা কথা জানিস না, ওই আমজাদ খানও আমার সাথে হাত মিলাইছে। তোর কারণে আমরা কোনো কাজ ঠিক মতো করতে পারছি না, তাই তো জুনায়েদও আমাদের সাথে হাত মিলাইছে। এবার তোকে শেষ করে দেশটা আমাদের মতো চালাবো। আমি বেঁচে থাকতে তোরা সেটা কখনোই পারবি না। এতদিন তোকে কিচ্ছু করি নাই একমাত্র তোর স্ত্রীর কারণে, কিন্তু এবার তোকেও ওই আমজাদ খানের সাথে গুলি করে মারবো। সেটা তুই চেষ্টা করে দেখতে পারিস। এবার তো তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই মরার জন্য প্রস্তুত থাকিস। সেটা সময় হলেই দেখতে পাবি কে কাকে মারে। এবার আর তোর ওপর দয়া করবো না। তোদের মতো মানুষদের না মেরে এ মাফিয়া কখনো শান্ত হবে না। বলে ফোনটা কেটে দিলাম। তখন পায়েল আমাকে বলল, কার ফোন ছিল? আর তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছিলে? আমার অনেক ভয় হচ্ছে, যদি ওরা তোমায় মেরে ফেলে। ওদের না মেরে আমি মাফিয়া কখনো মরবো না, আর মরলেও আফসোস থাকবে না, কারণ দেশের মানুষের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি। তুমি একা ওদের সাথে পেরিয়ে উঠবে না। মন্ত্রীর হাত তো অনেক বড়, ওনার হাত দেশের বাইরের মানুষের সাথেও আছে। আমার হাতও অনেক বড়, সেটা তুমি সময় হলেই দেখতে পাবে। আমাকে দেখতে সাধারণ মানুষের মতো লাগে, কিন্তু আমি যে কত বড় হারামি এবং এটা ওই মন্ত্রী আর আমজাদ খান জানে না। তোমার কিছু হয়ে গেলে আমি আর রাইসা কাকে নিয়ে বাঁচবো বলো? আমি তোমায় হারাতে পারবো না। ফাইল তুমি ভেঙে পড়ো না, তাহলে আমি কাজটা করতে পারবো না। শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন এই জালিমদের ধ্বংস করতে পারি, তাহলে দেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমি তোমার জন্য সব সময় দোয়া করি, তুমি যেন দেশের মানুষকে এইসব জালিমদের হাত থেকে রক্ষা করতে পারো। এই বলে পায়েল আমাকে জড়িয়ে ধরল। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আসলে আমি জানতাম মন্ত্রী এত সহজে ভালো হবার কথা নয়।
হঠাৎ ভালো হবার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই ওনার পেছনে লোক লাগিয়ে রেখেছি। পরে আমি সব জানতে পারলাম। মানুষের সাথে উপরে ভালোভাবে কথা বলবে আর ভেতরে অবৈধ ব্যবসা করে যাচ্ছে। তাই আমার লোকগুলোকে বলেছি সুযোগ পেলে মন্ত্রীর গোডাউনে আগুন লাগিয়ে দিতে। ওরা তাই করল। কিন্তু মন্ত্রীর আরও অনেকগুলো অবৈধ ব্যবসা আছে, সেগুলো কোথায় সেটাও আমি জানি। রাতে পায়েল নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে, ওষুধ খাইয়ে দিয়ে অন্য একটা রুমে রাইসাকে নিয়ে চলে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে মেহেদিকে ফোন দিলাম। মেহেদি কল রিসিভ করে বলল, কিরে কেমন আছিস? তোর হাতের ব্যথা কমেছে? আমি ভালো আছি, ব্যথা আগের থেকে কিছুটা কমছে। এখন বল তুই কেমন আছিস? সবগুলো ট্রেনিং দেওয়া শেষ হয়েছে। আমিও ভালো আছি, আর সবগুলোকে ভালোভাবে ট্রেনিং দিয়েছি। এখন তুই বললে উপরে উঠে আসবো, আমাদের কাজ শুরু করে দিব। কালকে তুই সবাইকে নিয়ে উপরে উঠে আসবি, আর মন্ত্রীর এবং জোনায়েদের যত অবৈধ ব্যবসা আছে সবগুলো ধ্বংস করে দিবি। তাদের লোক একটাকেও বাঁচিয়ে রাখবি না, সবগুলোকে মেরে মাটির নিচে পুঁতে রাখবি। ঠিক আছে, তুই যেভাবে বলবি সেইভাবে কাজ হয়ে যাবে। আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিস। সমস্যা নেই, আমি রাফিকে বলে দেব, সে তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। আর কখন কি হয় আমাকে জানাবি। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। এবার আপনাদের একটা গোপন কথা খুলে বলি। মন্ত্রীর স্ত্রী মানে আন্টি আমাকে একদিন তার রুমে নিয়ে দরজা বন্ধ করে বলল, রাসেল, আমার একটা কাজ করে দিতে পারবি? হয়তো যে কাজের কথা বলবো তুমি সেটা কখনোই কল্পনা করতে পারবে না, কিন্তু তুমি আমার কাজটা করে দিবে। আমি জানি তুমি এই কাজটা করতে পারবে। ঠিক আছে আন্টি, যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই তোমার কাজটা করে দিব। তবে এমন কোনো কাজের কথা বলবে না যেটা আমি পারবো না। আমার কাজটা হচ্ছে আমার স্বামী মানে তোমার আঙ্কেলকে মেরে ফেলতে হবে। আন্টি, এটা আপনি কি বলছেন? আঙ্কেলকে মারবো? আর ওনাকে মারলে তো আপনি বিধবা হয়ে যাবেন। বিধবা হলে আমার কোনো সমস্যা নেই, ওই খুনিকে তোমার মারতে হবে। তুমি জানো ওই মন্ত্রী আমার বাবা মাকে মেরে আমাকে জোর করে বিয়ে করেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে মারার জন্য, কিন্তু মারতে পারি নাই। তুমি ওকে মেরে ফেলো, ওর মতো খুনির সাথে আমি সংসার করতে চাই না। ও শুধু আমার বাবা মাকে মারে নাই, ও আমার ভালোবাসার মানুষটাকেও মেরে ফেলেছে। আন্টির কথাগুলো বলতে ওনার চোখ দিয়ে পানি পড়ে ভিজে যাচ্ছে। আন্টির কথা শুনে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। তখন আমি আন্টিকে বললাম, আচ্ছা আন্টি, মন্ত্রী কেন আপনার বাবা মাকে মেরেছে এবং আপনার ভালোবাসার মানুষকে মেরেছে? আমার কথা শুনে আন্টি বলতে লাগলো, এই মন্ত্রী আমার বাবার সম্পত্তির জন্য আব্বু আম্মুকে মেরে ফেলেছে। তখন এই মন্ত্রী কিছুই ছিল না, এই মন্ত্রী আব্বুর অফিসে একজন ম্যানেজার ছিল। আব্বু তাকে অনেক বিশ্বাস করতো, কিন্তু মন্ত্রী আব্বুর সাথে বেইমানি করে। বাড়ি গাড়ি অফিস ব্যাংক ব্যালেন্স সব কিছু সই করে নিয়ে নেয়। আব্বু পুলিশের কাছে মামলা করতে যাওয়ার সময়, এবার বলুন আপনার ভালোবাসার মানুষের সাথে কতদিন সম্পর্ক ছিল, আর আপনার আব্বু আম্মুকে মারার আগে আপনি কি করতেন? তখন আমি পড়ালেখা করতাম, মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট করার পর আব্বু আম্মুকে মেরে ফেলে এবং আমাকে জোর করে বিয়ে করে। আর আমার আর রাতুলের রিলেশন কলেজ লাইফ থেকে। মন্ত্রী আমাকে বিয়ে করার পর কেমন করে যেন রাতুলের কথা জানতে পারে, পরে আমাকে রাতুলকে মেরে ফেলার হুমকি দেয় যদি আমি বাইরে কারো কাছে কিছু বলি। কিন্তু কয়টা মাস যাওয়ার পর রাতুলের কোনো খোঁজ খবর পাইনি। সেও কি বেঁচে আছে নাকি মন্ত্রী ওকে মেরে ফেলেছে সেটা বলতে পারবো না। আমার মনে হয় মন্ত্রী তাকে মেরে ফেলেছে। ঠিক আছে আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, একে আমি কখনোই বাঁচিয়ে রাখবো না। এখন ওনাকে মারা সহজ হবে না, আমার কিছু প্রমাণ জোগাড় করতে হবে, তা না হলে ওনাকে মারা যাবে না। ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। যদি কখনো দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। এই ছিল আন্টির সাথে আমার কথা। তারপর ওই মন্ত্রীকে আমি দুই চোখে দেখতে পারতাম না, আর মন্ত্রী যে আমাকে সবসময় ডাকতো তখনই চলে যেতাম, কারণ আমার প্রমাণ বের করতে হবে। আর এই পর্যন্ত মন্ত্রী থেকে প্রায় 20 কোটি টাকার মতো নিয়েছি। এই সবগুলো টাকা গরিবদের হক ছিল, তাই তাদের জন্য এত কিছু করে যাচ্ছি। আমি প্রায় অনেক প্রমাণ জোগাড় করেছি। এসব প্রমাণ জোগাড় করতে আন্টিও আমাকে সাহায্য করেছে। তো কি প্রমাণ জোগাড় করছি সেটা সময় হলেই জানতে পারবেন। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। এখন মোটামুটি সুস্থ আছি, হাতটা নাড়াচাড়া করতে পারছি, কিন্তু গাটা এখনো শুকায়নি। আজকে পায়েল, আমি আর রাইসা মার্কেট করতে এসেছি। এখানে আসার সময় কোনো জামা কাপড় নিয়ে আসেনি। রাফি 2 সেট জামা কিনে নিয়ে এসেছে, কিন্তু সেটা আমার পছন্দ হয়নি। কোনো রকম 10টা দিন পরেছি।